নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মন দিয়ে নিয়মিত লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র, সহপাঠ, পাঠ শিরোনাম বহিপীর নাটক, পর্ব 1। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়ানো হয়েছিল। প্রবন্ধটি থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন, বাড়ির কাজ ছিল। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জানতে পারবে, নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে জানতে পারবে, সমাজে বিদ্যমান অন্ধ পীর ভক্তি সম্পর্কে জানতে পারবে, নাটকের সংজ্ঞা বলতে পারবে, নাটকের চরিত্রগুলো সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত বহিপীর নাটকটি। বহিপীর নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা নাট্যকারের পরিচিতি দেখি। জন্মসাল 1920 সালের 15ই আগস্ট, জন্মস্থান চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহর পারিবারিক পরিচয়: পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মাতা নাসিমারা খাতুন উচ্চশিক্ষিতা ও সংস্কৃতি মনা ছিলেন। শিক্ষা: কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পর্যন্ত অধ্যয়ন করেন। পেশাগত জীবনের শুরু পত্রিকায় সাংবাদিকতা দিয়ে, কিছুদিন বেতারে এবং সর্বশেষ কাজ করেছেন ইউনেস্কো সদর দপ্তরে। সৈয়দ ওয়ালিউল্লাহর বিশেষ অবদান: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি প্যারিসে থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। মৃত্যু: 1971 সালে সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য রচনা: লাল সালু, বহিপীর, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, নয়নচারা, তরঙ্গ ভঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ PEN, বাংলা একাডেমি, আদমজী পুরস্কার ও 21 পদক মরণোত্তর লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা,
বহিঃপীর হচ্ছে একটি নাটক। নাটকটি পড়ার আগে তোমাদের নাটকের সংজ্ঞা জানতে হবে। নাটক সাহিত্যের একটি বিশেষ শাখা। নাটকের ইংরেজি প্রতিশব্দ হলো ড্রামা। নাটকের মধ্যেও আমরা মূলত অভিনেতা অভিনেত্রীদের নড়াচড়া, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে জীবনের বিশেষ কোনো দিক বা ঘটনার উপস্থাপন দেখতে পাই। সাহিত্যের প্রাচীন রূপটিকে কাব্য বলা হতো। কাব্য ছিল দুই প্রকার, শ্রব্যকাব্য ও দৃশ্যকাব্য। তখন সাহিত্য প্রধানত পাঠ করে শোনা হতো, আর যে কাব্য অভিনয় করে দেখানো হতো সেগুলো ছিল দৃশ্যকাব্য। এজন্য সংস্কৃতে নাটককে বলা হয়েছে দৃশ্যকাব্য। কিন্তু নাটককে শুধু দেখার বিষয় বললে পুরোটা বলা হয় না, এতে শোনারও বিষয় থাকে। নাটক মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখা এবং সংলাপ শোনার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়। এটি একটি মিশ্র শিল্প মাধ্যম। নাটক পাঠ করা যেতে পারে মঞ্চে, টিভি, রেডিও বা অন্য গণমাধ্যমে অভিনীতও হতে পারে। বর্তমান সময়ে এটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় একটি মাধ্যম। নাটকের আঙ্গিক ও গঠন কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, বহিঃপীর যেহেতু একটি নাটক, তাই নাটক সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। তাই নাটকের আঙ্গিক ও গঠন কৌশল জানা দরকার। নাটকের আঙ্গিক ও গঠন কৌশল সাহিত্যের অন্যান্য শাখা মূলত পাঠের জন্য হলেও নাটক প্রধানত অভিনয়ের জন্য। তাই এর বিশেষ কিছু গঠন বৈশিষ্ট্য রয়েছে। নাটকে সাধারণত 4টি উপাদান রয়েছে, যথা কাহিনী, নাটকের পাত্রপাত্রী বা চরিত্রগুলোর সংলাপ অথবা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে একটি কাহিনী গড়ে ওঠে। কাহিনীটি হয়তো মানব জীবনের কোনো খণ্ডাংশকে কেন্দ্র করে আবর্তিত হয়। পরবর্তী উপাদানটি হচ্ছে চরিত্র। প্রতিটি নাটকে এক বা একাধিক চরিত্র থাকে। নাটকের কাহিনী বা ঘটনা মূলত নাটকের এই পাত্রপাত্রী বা চরিত্রকে নির্ভর করেই গড়ে ওঠে। চরিত্রগুলোর পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে নাটকের কাহিনী প্রকাশিত হয়। পরবর্তী উপাদানটি হচ্ছে সংলাপ। সংলাপ হচ্ছে নাটকের প্রাণ। চরিত্রগুলো মুখর হয়ে ওঠে সংলাপের ভেতর দিয়ে। সংলাপ কাহিনী ও চরিত্রগুলোকে ব্যক্ত করে পরিণতির দিকে নিয়ে যায়। সংলাপের মাধ্যমেই তৈরি হয় নাট্য পরিস্থিতি। শেষ উপাদানটি হচ্ছে পরিবেশ। নাট্যকার কাহিনী, চরিত্র বা সংলাপ সংযোজনার জন্য নাট্যকারকে তৈরি করতে হয় উপযুক্ত পরিবেশ। অর্থাৎ কোন পরিবেশ বা পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটছে বা কোন পরিবেশ পরিস্থিতিতে চরিত্র ও আচরণ কোন পরিবেশ পরিস্থিতিতে চরিত্র এ আচরণ করছে বা সংলাপ বলছে তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। মঞ্চনাটকে মঞ্চসজ্জা, আলোকসম্পাত, শব্দযোজনা ইত্যাদির মাধ্যমে কৃত্রিমভাবে এই পরিবেশ সৃষ্টি করা হয়।
নাটক পরিচিতি। বহিপীর নাটকটি 1960 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এটি একটি সামাজিক নাটক। নাটকটি দুটি অঙ্কে বিভক্ত। শিক্ষার্থী বন্ধুরা, বহিপীর নাটকটি প্রকাশের আগে 1955 সালে ঢাকায় PEN ক্লাবের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় এই নাটকটি প্রথম পুরস্কার লাভ করে। নাটকটি কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে যারা ব্যবসা পরিচালনা করে তাদের বিরুদ্ধে মানবিক জাগরণের এক দৃশ্যকাব্য। নাটকের চরিত্র পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, বহিপীর নাটকের প্রথম চরিত্র হচ্ছে বহিপীর। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র ও নাম চরিত্র। তিনি অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞানসম্পন্ন মানুষ। তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে তার ধর্ম ব্যবসা পরিচালনা করেন। কেন্দ্রীয় চরিত্র বহিপীর সারা বছর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, যেখানে রয়েছে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ভাষা। তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা রপ্ত না করে বইয়ের ভাষায় কথা বলে থাকেন। এজন্য তার নাম হয়েছে বহিপীর। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহিপীর নাটকের কাহিনী। তাহেরা এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, এক বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কেননা তাকে কেন্দ্র করেই নাটকটির ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে। সে মাতৃহারা, তার কুসংস্কারচ্ছন্ন বাবা ও সৎ মাতা তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন, কিন্তু সে এ অন্যায় বিয়ে মেনে নেয়নি। তাহেরা অত্যন্ত অনমনীয় চরিত্র, একই সাথে মানবিক চরিত্র। সবশেষে সে, অর্থাৎ নাটকের শেষে সে নতুন জীবনের সন্ধানে হাশেম আলীর হাত ধরে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহেরাকে 20 শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা হয়েছে। হাশেম আলী জমিদার পুত্র। সে এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত চরিত্র। সে অত্যন্ত শান্তভাবে বহিপীরের কুটচালকে মোকাবেলা করেছে এবং পরিশেষে জয়লাভ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, বহিপীর নাটকে হাশেম আলী অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। সেই প্রথম তাহেরাকে, অর্থাৎ অচেনা মেয়েটির সমস্যার প্রকৃতি উপলব্ধি করে এবং শেষ পর্যন্ত সে সব বৈষয়িক বিষয়বস্তু ত্যাগ করে তাহেরাকে নিয়ে অনিশ্চিত অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাশেম আলী ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চরিত্র। হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার। খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। হাতেম আলীর উচ্চ নৈতিকতা বোধের পরিচয় ফুটে উঠেছে বহিপীর নাটকে। হাতেম আলী স্তুতিধী,
নিমগ্ন উচ্চ মানবিক চেতনা সম্পন্ন একটি উজ্জ্বল চরিত্র। খোদেজা বহিপীর নাটকের জমিদার গিন্নি অত্যন্ত সাদামাটা একটি চরিত্র। তিনি কুসংস্কারচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীরু। তার মধ্যে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে। বহিপীর নাটকের সর্বশেষ চরিত্র হচ্ছে হকিকুল্লাহ। হকিকুল্লাহ বহিপীরের ধামাধরা একটি ব্যক্তিত্বহীন চরিত্র। সে বহিপীরের সহকারী। বহিপীর নাটকের সমাজচিত্র। নাটকটিতে যে সমাজচিত্র প্রতিফলিত হয়েছে তা থেকে বোঝা যায় বহিপীর নাটকটির সময়কাল 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের সূচনা লগ্ন। নাটকে দেখা যায় জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনে তার জমিদারি হারাতে বসেছেন। সূর্যাস্ত আইন প্রণীত হয় 1793 সালে এবং এ আইনে জমিদারি হারাতে থাকে এ সময় পর্যন্ত। সে সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেকে বসা পীর প্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র ফুটে উঠেছে এই নাটকে। এই নাটকে আমরা দেখতে পাই পীর সাহেবকে ধনী গরিব সবাই অসম্ভব ভয় ও মান্য করে। গ্রামের সাধারণ মানুষ তাদের পীরকে পেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার সেবা করার জন্য পাগল হয়ে ওঠে। ধন সম্পদ থেকে শুরু করে নিজ কন্যাকে পর্যন্ত তারা দান করে। নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল। কিন্তু নাটকটি শেষ পর্যন্ত আমাদের আলোর পথ দেখায়। এই অবস্থা বদলানোর সংকেত প্রদান করে। নাটকটির দুটি প্রধান চরিত্র হাশেম আলী ও তাহেরা এই অবস্থা ভেঙে বেরিয়ে আসে। কুসংস্কার, অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয়। বাড়ির কাজ। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর পরিচিতি পড়ে জানতে পেরেছি সৈয়দ ওয়ালিউল্লাহ 1920 সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। 2 নং প্রশ্ন, তার পিতা ও মাতার নাম কি? পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ এবং মাতার নাম নাসিমারা খাতুন। 3 নং প্রশ্ন, তার উল্লেখযোগ্য দুটি উপন্যাসের নাম লেখো। শিক্ষার্থী বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য দুটি উপন্যাসের নাম হলো লাল সালু এবং কাদো নদী কাদো। 4 নং প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি কোথায় থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন? স্বাধীনতা যুদ্ধ চলাকালে সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 নং প্রশ্ন হচ্ছে বহিপীর নাটকটি প্রথম কত সালে প্রকাশিত হয়? শিক্ষার্থীরা, আমরা বহিপীর নাটকের পরিচিতি পড়ে জানতে পেরেছি বহিপীর নাটকটি 1960 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
আমাদের 6 নং প্রশ্ন হচ্ছে বহিঃপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? চরিত্র পরিচিতি পড়েও আমরা এই উত্তরটি পেয়েছি। বহিঃপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বহিঃপীর। 7 নং প্রশ্ন বহিঃপীর নাটকে তাহেরাকে কি বলা হয়েছে? বহিঃপীর নাটকে তাহেরাকে 20 শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা হয়েছে। 8 নং প্রশ্ন বহিঃপীর নাটকে অপ্রধান চরিত্র কয়টি? বহিঃপীর নাটকে 2টি অপ্রধান চরিত্র রয়েছে। এক হচ্ছে জমিদার গিন্নি খোদেজা, অপরটি বহিঃপীরের সহকারী হকিকুল্লাহ। আমাদের 9 নং প্রশ্ন হকিকুল্লাহ কে? শিক্ষার্থী বন্ধুরা, আমি 8 নং প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তর বলে দিয়েছি, অর্থাৎ হকিকুল্লাহ কে তার পরিচয় হচ্ছে বহিঃপীর নাটকে হকিকুল্লাহ ধামাধরা একটি ব্যক্তিত্বহীন চরিত্র এবং সে হচ্ছে বহিঃপীরের সহকারী। 10 নং প্রশ্ন সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? সূর্যাস্ত আইন 1793 সালে প্রণীত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য 10টি জ্ঞানমূলক প্রশ্ন বাড়ির কাজ দেওয়া হয়েছে। সবাই সুন্দর করে বাড়ির কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে, নিয়মিত লেখাপড়া করবে এবং প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিন সম্পূর্ণ করবে। আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।